সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা গতদিন হেসের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। হেসের সূত্র বিষয়টি কি, হেসের সূত্রের উদাহরণ এবং হেসের সূত্রের প্রয়োগ আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্ন হেবার চক্র, যেটাকে ইংলিশে বর্ন হেবার সাইকেল বলা হয়। আসলে বর্ন হেবার চক্র দুইজন বিজ্ঞানীর একটা সম্মিলিত প্রচেষ্টা। দুইজনই জার্মান বিজ্ঞানী। একজন বিজ্ঞানী বর্ন ছিলেন জার্মান পদার্থবিদ, আর বিজ্ঞানী হেবার ছিলেন জার্মান রসায়নবিদ। তো এই দুইজনের সম্মিলিত প্রচেষ্টা হচ্ছে বর্ন হেবার চক্র, বর্ন হেবার সাইকেল। আসলে এই সাইকেল বা চক্রটি কি মিন করে বা কি বিষয়ে আমাদের ধারণা দেয়, সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা জানি যে একটা আয়নিক যৌগ গঠিত হয় একটা ক্যাটায়ন এবং একটি অ্যানায়নের যুক্ত হওয়ার ফলে। তো ক্যাটায়ন কিন্তু কোনো মৌল নয়, ক্যাটায়ন হচ্ছে একটি আয়ন যেটি কোনো একটা মৌল থেকে সৃষ্টি হয়। অপরদিকে অ্যানায়নও কিন্তু কোনো মৌল নয়, এটা একটি আয়ন এবং এটি মৌল থেকে সৃষ্টি হয়ে থাকে। ক্যাটায়ন কিভাবে সৃষ্টি হয়? ক্যাটায়ন হচ্ছে সাধারণত ধনাত্মক আধানধর্মী। যেমন এম যদি এখানে ক্যাটায়ন মিন করে তাহলে এম প্লাস হচ্ছে ক্যাটায়ন আর এক্স মাইনাস হচ্ছে অ্যানায়ন। এবং আমরা এও জানি যে একটা আয়নিক যৌগ গঠিত হয় সাধারণত ধাতু এবং অধাতুর সমন্বয়ের ফলে। ধাতু কি গঠন করে? ধাতু গঠন করে ধাতব আয়ন বা ক্যাটায়ন। যেমন এম ইলেকট্রন দান করে এম প্লাস আয়ন গঠন করে, অর্থাৎ ধাতু সাধারণত ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় বা ক্যাটায়ন গঠন করে। অপরদিকে যে ইলেকট্রনটি ধাতু দান করলো বা ত্যাগ করলো, সেই ইলেকট্রনটি অধাতু, যাদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আছে, সেই অধাতু গ্রহণ করে এক্স মাইনাস ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন গঠন করে। পরবর্তীতে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মিশ্রণের ফলে বা যুক্ত হওয়ার ফলে আমরা একটি আয়নিক যৌগ পাই। ওকে, তো ধাতু যখন ইলেকট্রন দান করে এই প্রক্রিয়াটাকে বলা হয় আয়নীকরণ প্রক্রিয়া। ধাতু যখন ইলেকট্রন দান করে এটাকে বলা হয় আয়নীকরণ প্রক্রিয়া। এবং এই ধাতু থেকে ইলেকট্রন সরাতে, তোমরা জানো যে ইলেকট্রন সরাতে বা কোনো একটা মৌল থেকে ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে বলা হয় ওই মৌলের আয়নীকরণ শক্তি। তো এই এম থেকে বা ধাতু থেকে ইলেকট্রন সরাতে যে শক্তি লাগে সেটাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি, আইই বা আইপি, আয়নাইজেশন পটেনশিয়াল বলা হয়। অপরদিকে অধাতু যে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় বা অ্যানায়নে পরিণত হয়। তো অধাতুর ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমতই এখানে দুইটি শক্তি জড়িত। একটি হচ্ছে ধাতুর আয়নীকরণ শক্তি, অপরদিকে অধাতুর ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ শক্তি সাধারণত কিন্তু তাপহারী প্রক্রিয়া, অর্থাৎ এক্ষেত্রে তাপহারী প্রক্রিয়া, কারণ এক্ষেত্রে হচ্ছে বাইরে থেকে শক্তি যোগান দিতে হয় আয়নীকরণ শক্তি প্রক্রিয়ায় বা আয়নীকরণ প্রক্রিয়া। অপরদিকে ইলেকট্রন আসক্তি, যেখানে ইলেকট্রন গ্রহণ ঘটে সেই প্রক্রিয়ায় কিন্তু সাধারণত শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ এটি তাপোৎপাদী প্রক্রিয়া। যা হোক, আরেকটি বিষয় তোমরা মনে রাখবে, কোন মৌলই সাধারণত কঠিন বা তরল অবস্থায় ইলেকট্রন গ্রহণও করে না বা সে দানও করে না। আবারও বলছি, কোন মৌলই কঠিন বা তরল অবস্থায় ইলেকট্রন দানও করে না বা গ্রহণও করে না। তারা সাধারণত গ্যাসীয় অবস্থায় এসে, অর্থাৎ যে অবস্থায় তাদের মধ্যে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের যে আকর্ষণ সেটা অনেক কম হয়, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় এসে তারা সাধারণত ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন দান করে। তাহলে ধাতু সাধারণত আমরা জানি ধাতুরা সাধারণ তাপমাত্রা ও চাপে কঠিন অবস্থা থাকে। তো কোনো একটা ধাতু কঠিন অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু সে প্রথমেই ইলেকট্রন দান করতে পারবে না কঠিন অবস্থা থেকে। তাহলে তাকে কি অবস্থায় যেতে হবে? তাকে যেতে হবে কঠিন থেকে গ্যাসীয় অবস্থায়, তারপর সে ইলেকট্রন দান করতে পারবে। তারপর সে ইলেকট্রন দান করে সে ধনাত্মক আয়নে পরিণত হতে পারবে, গ্যাসীয় ধনাত্মক বা গ্যাসীয় ক্যাটায়নে পরিণত হতে পারবে। তাহলে ধাতুকে প্রথমে কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় যেতে হচ্ছে। তো এই যে ধাতুর কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় যাওয়া, এই প্রক্রিয়াটি কিন্তু একটি ঊর্ধ্বপতন প্রক্রিয়া বা সাবলিমেশন প্রসেস। তাহলে
আমরা একটু আগে দেখলাম যে এই আয়নিজ গঠনে ইলেকট্রন আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি জড়িত, পাশাপাশি অধাতুর ইলেকট্রন আসক্তি জড়িত। এখন আবার দেখছি কি যে ধাতু যেহেতু গ্যাসীয় অবস্থা ছাড়া ইলেকট্রন দান করতে পারে না, তো ধাতু তো অধিকাংশ ক্ষেত্রে কঠিন অবস্থা থাকে। তো কঠিন অবস্থা থেকে তাকে আগে গ্যাসীয় অবস্থায় যেতে হবে। তার মানে ঊর্ধ্বপতন শক্তি বা ঊর্ধ্বপাতিত শক্তি অথবা ঊর্ধ্বপতন প্রক্রিয়াও আয়নিজ গঠনের ক্ষেত্রে জড়িত। আবার অধাতু যে আছে, অধাতু যেমন একটা অধাতুর কথা যদি আমরা বলি ক্লোরিন, তো ক্লোরিন অধাতু যদি কোনো আয়নিজ গঠন করে, ক্লোরিন কিন্তু একটা দ্বিপরমাণু গ্যাস, তো এই ক্লোরিন অণু কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে না। তাহলে ক্লোরিন অণু থেকে আগে কি করবে, ক্লোরিন পরমাণু হবে। যেমন ক্লোরিন পরমাণু হলো, এই ক্লোরিন পরমাণু কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারবে, করে সেই ক্লোরাইড আয়নে পরিণত হতে পারবে, ক্লোরাইড আয়নে। তাহলে অধাতুকে ইলেকট্রন গ্রহণ করার আগে তাকে মুক্ত পরমাণুতে পরিণত হতে হচ্ছে, মুক্ত গ্যাসীয় পরমাণুতে পরিণত হতে হচ্ছে। তাহলে মুক্ত গ্যাসীয় পরমাণুতে পরিণত হওয়া একটা অণু থেকে, এটাকে বলা হয় বিয়োজন তাপ বা পরমাণুকরণ তাপ। তার মানে অধাতুকে আগে পরমাণুকরণ তাপের মাধ্যমে বা বিয়োজন তাপের মাধ্যমে ভেঙে পরমাণুতে পরিণত হতে হয়, তারপর তাকে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন আসক্তি যে প্রক্রিয়াটি বলা হয়, তারপর সে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। অপরদিকে আমরা কি দেখলাম, ধাতু সাধারণত কঠিন অবস্থা থেকে আগে গ্যাসীয় অবস্থায় যেতে হয়, অর্থাৎ ঊর্ধ্বপতন প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে হয়, তারপর সেই ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ আয়নীকরণ প্রক্রিয়া তারপরে ঘটে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি শক্তি অলরেডি জড়িত কোনো একটা আয়নিক গঠন করার জন্য। এরপর যখন একটি গ্যাসীয় ক্যাটায়ন হয়ে গেল, যখন একটি গ্যাসীয় ক্যাটায়ন পেলাম আমরা, কঠিন থেকে গ্যাসীয় হয়ে ইলেকট্রন দান করে গ্যাসীয় ক্যাটায়ন পেয়ে গেলাম, সেই গ্যাসীয় ক্যাটায়ন এবং যে গ্যাসীয় অ্যানায়ন যে আছে, এই গ্যাসীয় অ্যানায়ন যুক্ত হয়ে এক মোল আয়নিক যৌগ গঠিত হতে যে তাপ উৎপন্ন হয়, এক মোল আয়নিক যৌগ গঠিত হতে যে তাপ উৎপন্ন হয় তাকে ওই আয়নিক যৌগের ল্যাটিস শক্তি বলা হয়। ল্যাটিস শক্তি, যেটাকে ইউএল দ্বারা প্রকাশ করা হয়, ইউএল, ল্যাটিস এনার্জি, ল্যাটিস শক্তি বলা হয়। তাহলে কোন একটা আয়নিক যৌগ গঠনের ক্ষেত্রে আমরা দেখলাম মোটামুটি 5 ধরনের শক্তি জড়িত। প্রথমত ধাতু তার কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় যাবে, তার মানে ঊর্ধ্বপতন শক্তি। তারপর সে গ্যাসীয় অবস্থায় ধাতব পরমাণু থেকে ইলেকট্রন দান করে ধাতব ক্যাটায়নে পরিণত হবে, এখানে তার আয়নীকরণ শক্তি জড়িত। অপরদিকে কোন একটা অধাতু ইলেকট্রন গ্রহণ করার আগে তাকে পরমাণুতে পরিণত হতে হবে, অর্থাৎ অণু থেকে পরমাণুতে পরিণত হওয়া, যেটাকে বিয়োজন শক্তি বা পরমাণুকরণ শক্তি বলা হয়। তারপর সেই অধাতব গ্যাসীয় পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে, করে ঋণাত্মক আয়নে পরিণত হবে, এটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। এরপর গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় আনায়ন মিলে আয়নিক যৌগ গঠিত হবে, সেখানে যে শক্তিটি পাওয়া যাবে সেটাকে বলা হয় ল্যাটিস শক্তি। তাহলে মোটামুটি 5টি শক্তি জড়িত। এরপর ফাইনালি যেটি, সেটি হচ্ছে কোন যৌগ গঠিত হলে মোট যে মান শক্তি পাওয়া যায়, কোন যৌগ গঠিত হলে কিন্তু শক্তি পাওয়া যায়, আর কোন যৌগকে ভাঙতে হলে কিন্তু শক্তি দিতে হয়। তার মানে কোন একটা আয়নিক যৌগ গঠিত হতে বা কোন যৌগ গঠিত হতে যে পরিমাণ শক্তি পাওয়া যায়, সে মোট শক্তিকে বলা হয় গঠন তাপ বা সংগঠন তাপ, হিট অফ ফরমেশন, যেটাকে ডেল্টা এইচ এফ ও আর এম বলা হয়, হিট অফ ফরমেশন। তাহলে কোন একটি আয়নিক যৌগের সংগঠন তাপের সঙ্গে বা সংগঠন শক্তির সঙ্গে এই যে 5 ধরনের শক্তি আছে, অর্থাৎ ঊর্ধ্বপতন শক্তি, তারপর ঊর্ধ্বপতন শক্তি, এরপর আয়নীকরণ শক্তি, এরপর পরমাণুকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং ল্যাটিস শক্তির যে একটি সম্পর্ক আয়নিক যৌগের সংগঠন তাপের সঙ্গে, সেটি যে চক্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায় সেটাকে বলা হয় বর্ন-হেবার চক্র বা বর্ন-হেবার সাইকেল। ওকে, সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে যে তাপ রাসায়নিক চক্র বা তাপগতীয় চক্র আয়নিক ক্যালাসের বিভিন্ন শক্তি প্রকাশক রাশি সমূহের, সে বিভিন্ন শক্তি প্রকাশক রাশি কি কি, যেমন আয়নীকরণ শক্তি, এরপর ইলেকট্রন আসক্তি, ঊর্ধ্বপতন শক্তি, বিয়োজন শক্তি বা এনথালপি এবং ল্যাটিস শক্তির সাথে ওই যৌগের সংগঠন তাপের বা শক্তির সম্পর্ক প্রকাশ করে বা স্থাপন করে, তাকে বলা হয় বর্ন-হেবার চক্র। ওকে, বর্ন-হেবার চক্রটা তাহলে আমরা কিভাবে বলতে পারি, যে প্রথমে কঠিন ধাতু থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হবে,
গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। এটা হচ্ছে ঊর্ধ্বপাতন শক্তি, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। তারপর ইলেকট্রন গ্রহণ করে গ্যাসীয় ক্যাটায়নে পরিণত হবে। তাহলে আমরা গ্যাসীয় ক্যাটায়ন পেলাম। এরপর অধাতুর পালা। অধাতু কি অবস্থা থাকে? অণু হিসেবে থাকলো। তাহলে সরি, এখানে আমি যদি ক্লোরিন না দিয়ে, সরি এটা ভুল হয়ে গেছে, যদি ক্লোরিন না দিয়ে আমি একটা অধাতুর প্রতীক হিসেবে এক্স ধরি, তাহলে এক্স থেকে আমার দরকার হচ্ছে একটা এক্স পরমাণু। তাহলে এক্স অণু হিসেবে আছে, তার মানে এখানে হাফ দরকার আমার, হাফ হলে এক্স পাবো। ওকে, তাহলে গ্যাসীয় অধাতু পেলাম। তাহলে এখানে আমার বিয়োজন হচ্ছে, ভেঙে ফেলতে হচ্ছে অণুকে, তাহলে এটাকে পরমাণুকরণ শক্তি বলা হয় বা বিয়োজন শক্তি বলা হয়, এবং সেটা কিন্তু অর্ধেক হতে হবে, হাফ হাফ নেওয়া হবে। যদি একটি অধাতুর প্রয়োজন হয় তাহলে হাফ, যদি দুইটি অধাতুর প্রয়োজন হয় তাহলে ফুল একটি নিতে হবে। ওকে, তাহলে গ্যাসীয় অধাতু থেকে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে এখানে দান করবে, সরি এটা মাইনাস হবে, গ্রহণ করে গ্যাসীয় ঋণাত্মক আয়নে পরিণত হবে বা অ্যানায়নে পরিণত হবে। তাহলে এই যে দুইটি একসঙ্গে যুক্ত হলো, যুক্ত হয়ে যে অধাতুটি পাবো, সরি আয়নিক যৌগ যেটি পাবো, গ্যাসীয় কার্বন গ্যাসীয় আয়ন মিলে, এখানে যে শক্তিটি পাওয়া যায় সেটাকে বলা হয় ল্যাটিস শক্তি, ইউএল। তাহলে এই পাঁচটি শক্তি, এখানে একটি ঊর্ধ্বপাতন শক্তি, হিট অফ সাবলিমেশন বলা হয়, এখানে আয়নীকরণ শক্তি আইই বলা হয়, এখানে পরমাণুকরণ শক্তি হাফ অ্যাটমাইজেশন এনার্জি বলা হবে, আর এখানে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি বলা হবে, আর এখানে ল্যাটিস শক্তি। তাহলে এই পাঁচ প্রকার শক্তির সঙ্গে কার সম্পর্ক? সংগঠন তাপের সম্পর্ক, যে চক্রের মাধ্যমে। সংগঠন তাপ কি? একটা আয়নিক যৌগ গঠিত হতে যে শক্তি পাওয়া যায়, কোন একটা আয়নিক যৌগ গঠিত হতে যে শক্তি পাওয়া যায়, এটা হচ্ছে সংগঠন তাপ, ডেল্টা এইচ প্রমাণ সংগঠন তাপ, নট এফ ও আর এম ফরমেশন। তাহলে এই পাঁচ ধরনের শক্তির সঙ্গে আয়নিক যৌগের সংগঠন তাপের যে একটি সম্পর্ক, সেটা হচ্ছে বর্ন হেবার সাইকেল। তাহলে এটাই হচ্ছে একটা বর্ন হেবার চক্র, পুরো বিষয়টা কিন্তু একটা বর্ন হেবার চক্র, এটা একটা সাইকেল। ওকে, দেখো এখানে পাঁচটি ধাপ আলাদা করে দেখানো হয়েছে। প্রথম ধাপে কি হতে হবে? ধাতু কঠিন থেকে গ্যাসীয় হবে, যেটাকে ঊর্ধ্বপাতন তাপ বলা হয়। দ্বিতীয় ধাপে গ্যাসীয় ধাতু থেকে গ্যাসীয় ক্যাটায়নে পরিণত হবে, ইলেকট্রন দান করে, এটাকে আয়নীকরণ শক্তি বলা হয়। এরপর একটা অধাতুর প্রয়োজন হলে তাহলে হাফ মোল অধাতব অণু, গ্যাসীয় অণু ভেঙে অধাতব গ্যাসীয় পরমাণুতে পরিণত হবে, যেটাকে বলা হয় বিয়োজন তাপ বা বিয়োজন শক্তি। এরপর আহ গ্যাসীয় অধাতু ইলেকট্রন গ্রহণ করে গ্যাসীয় অ্যানায়নে পরিণত হবে, যেটাকে বলা হয় ইলেকট্রন, এটাকে ইলেকট্রন আসক্তি বলা হয়, এখানে ভুল আছে, ইলেকট্রন আসক্তি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি হবে। এবং সর্বশেষে এই গ্যাসীয় ক্যাটায়ন এবং এই গ্যাসীয় অ্যানায়ন মিলে আয়নিক যৌগ গঠিত হতে যে ল্যাটিস শক্তি, যে শক্তির উৎপন্ন সেটা হচ্ছে ল্যাটিস শক্তি। এবং পুরো আয়নিক যৌগের যে সবগুলো যে শক্তি দেখলাম, পাঁচ প্রকার শক্তি, সবগুলো শক্তির যোগফলটা হচ্ছে তার সংগঠন তাপ। সংগঠন তাপ এই সবগুলো শক্তির যোগফল। তাহলে এই যে পুরো একটা চক্র, এই চক্রটাকে বলা হয় বর্ন হেবার চক্র। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী দিন ইনশাআল্লাহ আমরা তারপর এই টপিকস এর পরে যে বিষয়টি আছে সেটা নিয়ে ধারাবাহিক আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, এবং তোমাদের যে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব ছাত্র হিসেবে, সেটি হচ্ছে পড়াশোনা করা। সেই পড়াশোনাটা তোমরা চালু রাখবে, কারণ তোমাদের সামনে টেস্ট পরীক্ষার একটা ডেট চলে আসবে। তোমাদের আগে থেকে প্রিপারেশন নেওয়া ভালো হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।